জনপ্রতিনিধি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও স্বাধীনতা সংগ্রাম একই সূত্রে গাঁথা। দীর্ঘ সংগ্রামের পর আমরা যে সংসদীয় গণতন্ত্র অর্জন করেছি তারই প্রতিফলন জনপ্রতিনিধি। শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনীতির মূল মন্ত্র হল জনগণই সকল ক্ষমতার উৎস। জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার উন্নয়ন ঘটান, জনগণের আশা আকাঙ্ক্ষার কথা বলেন জাতীয় সংসদে। আর আমরা বাংলাদেশ টেলিভিশনে জনপ্রতিনিধি অনুষ্ঠানে জনগণ ও জনপ্রতিনিধিদের নিয়ে আসব দর্শকদের সামনে। সেই লক্ষ্যে আমরা ঘুরে বেরিয়েছি সারা দেশ। ৩০০টি জাতীয় সংসদের নির্বাচনী এলাকা সহ দেশের বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কথা আমরা ক্যামেরা বন্দী করেছি। সুধী দর্শক মণ্ডলী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জনপ্রতিনিধি অনুষ্ঠানটি দেখার জন্য। আমাদের আজকের জনপ্রতিনিধি মাননীয় ডেপুটি স্পিকার জনাব আক্তার হামিদ সিদ্দিকী। আমরা জানি যে বরেন্দ্র এলাকা, যেটি রাজশাহী অঞ্চলে অবস্থিত, নওগাঁ তার মধ্যে অন্তর্ভুক্ত। ওনার এই নির্বাচনী এলাকার উন্নয়ন কাজ আমরা সরেজমিনে দেখেছি। বাংলাদেশ টেলিভিশনের একটি টিম নিয়ে আমরা ওনার এলাকায় গিয়েছিলাম। তার এলাকার একটি বৈশিষ্ট্য হলো যে এই এলাকাটা চাষাবাদ হতোই না একেবারে, কিন্তু বর্তমানে বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে বর্তমান সরকার যে সমস্ত ডিপ টিউবওয়েল এবং উন্নয়ন ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো তৈরি করেছেন, তার ফলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। আমাদের আজকের জনপ্রতিনিধি জনাব আক্তার হামিদ সিদ্দিকীর এলাকা নওগাঁ নির্বাচনী এলাকা ৩। এই অঞ্চলের সার্বিক উন্নয়ন পরিস্থিতি সরেজমিনে অবলোকন করার জন্যে আমরা বাংলাদেশ টেলিভিশনে একটি দল ঢাকা থেকে রওনা দেই। যমুনা সেতু পার হয়ে রাজশাহী এলাকার দিকে যাত্রা শুরু করে নওগাঁর দিকে যে সড়কটি গেল, কিছুদূর পেরিলেই আমরা নওগাঁর এই মহাদেবপুর অঞ্চলটি চোখে পড়ে। এই নির্বাচিত এলাকার রাস্তাঘাট শুধু নয়, সব ধরনের সামাজিক ও উন্নয়নমূলক যে সমস্ত অবকাঠামো প্রয়োজন সবগুলোই প্রায় সর্বোচ্চ উন্নতি সাধিত হয়েছে গত 4.5 বছরে। এর মধ্যে আমরা যে জিনিসগুলো অবলোকন করেছি তা হলো রাস্তার 2 ধারে অসংখ্য বয়লার বা চাউলের কল, এছাড়াও পণ্য পরিবহনের জন্য বেশ কিছু পরিবহন সংস্থাও এই এলাকায় কাজ করছে। সামাজিক উন্নয়নের আরেকটি দিক হলো কৃষিভিত্তিক অর্থনীতির উন্নয়ন। কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের ফলে এই এলাকাটি বাংলাদেশের শস্য ভাণ্ডারে পরিণত হয়েছে। কৃষিপণ্য যাতে বাংলাদেশের অন্য এলাকায় নিয়ে আসা যায় সেই লক্ষ্যে সড়ক যোগাযোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। যে এলাকার রাস্তাঘাট উন্নয়নের ফলে আমাদের এই এলাকার কৃষক ভাইদের অনেক উপকার হয়েছে, কারণ আমাদের এই এলাকা কিন্তু কৃষিভিত্তিক এলাকা এবং বাংলাদেশের সর্বত্র কিন্তু আমাদের এই এলাকা থেকেই ধান চাল উৎপাদন করা হয়। তো এই এলাকার রাস্তাঘাটের ফলে আমাদের কৃষক ভাইদের অনেক উন্নয়ন হয়েছে এবং সেটার প্রভাব আমাদের দেশের জাতীয় অর্থনীতিতে পড়ছে।
নাগরিক সুযোগ সুবিধা এই এলাকার মানুষ একটি পূর্ণাঙ্গ পৌরসভার যে সুযোগ সুবিধা তার থেকে বেশি ভোগ করছেন। ডিপ টিউবওয়েলের মাধ্যমে এই গ্রামে পানি সাপ্লাই দেওয়া হয়, যেটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার আক্তার হামিদ সিদ্দিকী অনুদানের একটা অংশ হিসাবে। কূপে তেমন পানি পাওয়া যায় না, যার কারণে এই ডিপ টিউবওয়েল এখানে স্থাপন করা হয়েছে। তাতে করে আমার এলাকার গরিব লোক, কৃষক মানুষ তারা পানির সুবিধা পাচ্ছে। অবাক হওয়ার মতন বিষয় এটি কোনো পৌরসভা নয়, অথচ এইখানে রয়েছে ঢাকা শহরের মতন আইল্যান্ড বিশিষ্ট নিয়ন লাইট, রয়েছে ফোয়ারা এবং সড়ক দ্বীপে সুন্দর সুন্দর ভাস্কর্য। এই সমস্ত নান্দনিক শিল্পকর্ম স্থাপিত হয়েছে এই অঞ্চলে, কারণ এই এলাকার সংসদ সদস্য তার এলাকার উন্নয়নই শুধু ঘটান নাই, পাশাপাশি সৌন্দর্যবোধ এবং নগর পরিকল্পনা যে কিভাবে করা যায় তা তিনি প্রমাণ করেছেন। এই অঞ্চলে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে। এই এলাকার শিক্ষিতের হারও তুলনামূলকভাবে ভালো। শিক্ষা অবকাঠামোগুলো আপনারা দেখছেন। এই অঞ্চলে আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হবে। স্বাস্থ্যক্ষেত্রে এই অঞ্চলের মানুষ অনেকটাই সৌভাগ্যবান। বেশ কিছু স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো সরকারি পর্যায়ে এখানে পরিচালিত হয়। এই এলাকার মানুষ স্বভাবগতভাবেই ধর্মপরায়ণ ও অসাম্প্রদায়িক। এখানে সব ধর্মের লোকেরাই সমান সুযোগ সুবিধা ভোগ করেন। এই এলাকার সেচ ব্যবস্থা উন্নয়নের ফলে মূলত সার্বিক উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হয়েছে। যে সমস্ত নিম্নাঞ্চল আগে বর্ষার সময় ডুবে যেত তা অনেকটা এখন নিয়ন্ত্রিত। এবার আমরা কথা বলবো এই এলাকার জনপ্রতিনিধি জনাব আক্তার হামিদ সিদ্দিকীর সাথে। প্রথম প্রশ্ন, যে আপনার এলাকার উন্নয়নে আপনি কী ধরনের কাজ করছেন এবং আগামীতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা এবার কি? আমার নির্বাচনী এলাকা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর থানা এবং বদরগাছি থানা। আমার ইউনিয়নের সংখ্যা হচ্ছে 8টা। আমার এলাকা প্রধানত একটা কৃষি প্রধান এলাকা। এখানে কোনো শিল্প কারখানা তেমন নেই। মূলত ধান চাষ হয় এবং সবজি অন্যান্য ফসল চাষ হয়। এই এলাকার সবচেয়ে বড় সমস্যা ছিল যোগাযোগ ব্যবস্থা এবং বন্যা। আমি যখন নির্বাচিত হই 1991 সালে, সে সময়ে সড়ক বলতে শুধু একটা আঞ্চলিক সড়ক ছিল নওগাঁ জেলা থেকে পত্নীতলা পর্যন্ত। এছাড়া 1 ইঞ্চি রাস্তাও পাকা ছিল না মহাদেবপুরে। আর বদরগাছিতে নওগাঁ থেকে বদরগাছি পর্যন্ত একটা আঞ্চলিক পাকা সড়ক ছিল, তাছাড়া 1 ইঞ্চি রাস্তা পাকা ছিল না। এই 15 বছরে মূল সড়কগুলি প্রায় সবই পাকা হয়ে গেছে। এখন শাখা সড়কে আমরা পাকার কাজ শুরু করেছি এবং ইনশাআল্লাহ আমরা গ্রামে গ্রামে পাকা সড়ক পৌঁছে দিতে পারছি। যোগাযোগ ব্যবস্থার অবশ্যই অনেক উন্নয়ন হয়েছে। বড় বড় ব্রিজ কালভার্ট প্রায় সমাপ্ত হয়েছে, আর যে 2-1টা বাকি আছে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। এই রাস্তা নির্মাণের ফলে একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে, যে মহাদেবপুরে বোধহয় আমার নির্বাচনের সময় 4-5টা মাত্র রিক্সা ছিল, বদরগাছিতে বোধহয় তাও ছিল না। আর আজকে 2 থানা মিলে 1 লাখের বেশি ভ্যান চালক সৃষ্টি হয়েছে শুধুমাত্র এই রাস্তার কারণে।
যেখানে মাত্র 4-5টা রিক্সা ভ্যান ছিল সেখানে আজকে 1 লাখ। এই 1 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কৃষি পণ্য খুব দ্রুত বাজারে যেতে পারছে, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, গ্রামে গ্রামে বিদ্যুৎ গিয়েছে। আর সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে যে আমাদের ওদিকে চাষ হয় ডিপ টিউবওয়েল থেকে পানি তুলে। বরেন্দ্র কর্তৃপক্ষের ডিপ টিউবওয়েলের মাধ্যমে আমরা মহাদেবপুর বদলগাছিতে বেশিরভাগ চাষ করে থাকি। এই ডিপ টিউবওয়েলগুলি আগে ছিল ডিজেল চালিত, তার খরচ পড়তো বিঘা প্রতি প্রায় 1100 থেকে 1200 টাকা। আর এখন সব কয়টি ডিপ টিউবওয়েল গভীর নলকূপ বিদ্যুৎ চালিত হয়ে গেছে। খরচ 1100-1200 টাকা থেকে নেমে এসছে 400-450 টাকায়। এটা কৃষকদের জন্যে এবং চাষি ভাইদের জন্য একটা বিশাল পাওয়া। ফসল উৎপাদনের জন্যে আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে থাকি। আমি নিজেও মাঝে মাঝে দেখি উন্নত জাতের বীজ কৃষি আপনার বিএডিসির মাধ্যমে, অন্যান্য ডিলারের মাধ্যমে আমরা ভালো জাতের বীজ সরবরাহ করি, এনশিওর করি বীজ যাতে ঠিক মতো পায়, সার কীটনাশক এগুলো যাতে ঠিক মতো পৌঁছায়। অন্যান্য অঞ্চলে সার নিয়ে মাঝে মাঝে হয়তো সমস্যার সৃষ্টি হয়, কিন্তু আমার এলাকায় এটা হয় না। ফলে কৃষি উৎপাদন অনেক বেড়েছে এবং আমার এলাকা হচ্ছে খাদ্যশস্যের একটা উদ্বৃত্ত অঞ্চল। বন্যার কারণে বেশ কিছু ইউনিয়ন ছিল, যেমন বদলগাছির বিলাসগাড়ি ইউনিয়ন, বালুভাড়া ইউনিয়ন, কোলা ইউনিয়ন, এগুলি ছিল নিম্নাঞ্চল। এখানে বন্যার পানিতে বেশিরভাগ সময় ডুবে থাকতো, বাঁধ ছিল না। জয়পুরহাট থেকে বন্যার পানি, ভারত থেকে জয়পুরহাট হয়ে বন্যার পানি ঢুকতো। এই বন্যার পানি কেউ বাঁধ দেয়, কেউ কাটে। প্রতি বছর এ নিয়ে মারামারি হতো, 150-200 জন লোক মামলার আসামি হতো এবং প্রায় বছর 2-1 জন করে মারাও যেত। জয়পুরহাট অঞ্চলে স্লুইস গেট তৈরি করে, বদলগাছি অঞ্চলে স্লুইস গেট তৈরি করে আজকে আল্লাহর রহমতে এইসব অঞ্চলে 3টা করে ফসল হচ্ছে। এলাকার চেহারাই পাল্টে গেছে। আজকাল ওই অঞ্চলে গেলে আপনি দেখবেন যে মানুষ ইটের ঘর তৈরি করছে, যেখানে আগে ছনের ঘরও খুব কম ছিল। আর্থসামাজিক উন্নয়ন আল্লাহর রহমতে অনেক হচ্ছে। ব্যাংকিং ব্যবস্থা বলতে গেলে ছিল না, টেলিফোন ব্যবস্থাও সেভাবে ছিল না। এখন 2 থানাতেই সরাসরি ডিজিটাল টেলিফোনের মাধ্যমে সারা পৃথিবীর সঙ্গে ইন্টারনেট এবং কথা বলা যাচ্ছে। ব্যবসায়ীরা অনেক বেশি লাভবান হচ্ছেন। যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো এবং এর যোগাযোগ রাস্তাঘাটের মান আমি নিজে তদারক করে থাকি। ফলে খুব সহজে খুব একটা খারাপ রাস্তা, আপনি নিম্নমানের রাস্তা আপনি খুঁজে পাবেন না। আরও কিছু কাজ বাকি আছে, ইনশাল্লাহ সেগুলিও আমরা করার চেষ্টা করছি। এবং শুধু রাস্তাঘাট নির্মাণের সঙ্গে সঙ্গে আমরা একটু ভালো রাস্তা নির্মাণেরও চেষ্টা করছি। শুধু ঢাকা শহরেই ভালো রাস্তা থাকবে, ঢাকা শহরেই গুলশানের মতো রাস্তা থাকবে, যদি আমার 2 থানার একটিও পৌরসভা নয়, ইউনিয়ন পরিষদ, তবুও তার মান আমি বলবো গুলশানের সমমানের রাস্তা, বাতি, ফুটপাথ, এমনকি ফোয়ারাও আছে। ইনশাল্লাহ ইচ্ছা করলে করা যায়। তো প্রয়োজন হচ্ছে পরিকল্পনার, এবং পরিকল্পনা করি। এবং বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রচেষ্টায় আমার যেটুকু প্রয়োজন অর্থের, আমার কোনো সময় তেমন অসুবিধা হয়নি। মাননীয় মন্ত্রী মহোদয়গণ আছেন, ওনারা সহযোগিতা করেছেন। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার ব্যক্তিগতভাবে কোনো অনুরোধ আছে কিনা, বা এলাকার পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কোনো চাওয়া আছে কিনা? মানুষের অভাব অসুবিধা সমস্যা তো শেষ নেই, সুতরাং চাওয়ার ওনার কাছে তো চিরকাল থাকবেই জনগণের পক্ষ থেকে। তবে আমি ওনাকে ধন্যবাদ দেব এই কারণে যে এই বন্যার সমস্যা, যেমন মহাদেবপুর ইউনিয়নে, আমার সদরে কলোনি পাড়াতে, চান্দাস ইউনিয়নে আগে যেখানে বাঁধ একেবারেই ছিল না, প্রতি বছর মানুষ বন্যায় ফসল হারে এবং বিভিন্ন ক্ষতির সৃষ্টি হতো। আজকে
সেগুলি বাঁধ হয়ে গেছে। কোটি কোটি টাকা খরচ করে বাঁধ নির্মাণ শেষ হয়েছে। এখন আর বন্যার প্রকোপ তেমনটা নেই। উত্তরগ্রাম অঞ্চলে আগে বন্যার বিশাল একটা অংশ ডুবে যেত, কাজ শুরু হয়েছে, এখন ইনশাল্লাহ ডুববে না। এনায়তপুর ইউনিয়নেও ভাঙন ছিল, অবস্থার উন্নতি হচ্ছে। এবং আমাদের এলাকায় আপনি অবাক হয়ে যাবেন যে অনেকগুলি ব্যাংক গিয়েছে, প্রাইভেট ব্যাংকের সংখ্যাও বেশ কয়েকটি, এবং তারা ঋণ দিয়ে এখন বিরাট বিরাট অটো রাইস মিল তৈরি হচ্ছে ওখানে, এবং ব্যবসায়ী শ্রেণী এখন তৈরি হচ্ছে। আগে যেখানে জমির দাম ছিল 30 থেকে 40 হাজার টাকা বিঘা, এখন সেখানে জমির দাম 2 লক্ষ টাকা শতক, অর্থাৎ 66 লক্ষ টাকা বিঘা। যেখানে 30-40 হাজার টাকা বিঘা ছিল, সেই জমির দাম 66 লক্ষ টাকা বিঘা। সুতরাং ব্যবসার প্রসার অনেক হয়েছে। তবে যে কথাটি আপনি বললেন যে কাজ করতে চাইলে জনগণের জন্য করার কাজের অনেক কিছু করার আছে। আমরা স্কুল করেছি, কলেজ করেছি, বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করেছি, মাদ্রাসাগুলিতেও পাকা ভবন নির্মাণ করেছি। সব করতে পারিনি, করেছি। ইন্টারমিডিয়েট কলেজকে ডিগ্রিতে পরিণত করেছি, নতুন ডিগ্রি কলেজ অনেকগুলি করেছি। শিক্ষা, স্কুল, কলেজ, মাদ্রাসা নিয়ে আমার যে প্রাপ্যতা, মহাদেবপুর বদগাছি প্রাপ্যতায় আর কোনো নতুন স্কুল, কলেজ, ইন্টারমিডিয়েট কলেজ, মাদ্রাসা আর বাকি নেই। আমার এলাকার জনগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আমরা ডেপুটি স্পিকার জনাব আক্তার হামিদ সিদ্দিকীর কথা শুনলাম। এবার একটু অন্য প্রসঙ্গে, আমরা জানি যে সংসদ হচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করার সর্বোচ্চ জায়গা। পার্লামেন্টকে বিভিন্নভাবে বিভিন্ন দেশ জাতির উন্নয়নে ব্যবহার করে থাকেন। কোনো কোনো দেশে সামরিক বাহিনীর সদস্যরা পার্লামেন্টের অন্তর্ভুক্ত, কোনো কোনো দেশে শ্রমিক নেতারাও পার্লামেন্টের অন্তর্ভুক্ত। কিন্তু বাংলাদেশের অবস্থায় আমরা কি দেখছি? আজকে বাজেট অধিবেশন হয়ে গেল, কিছুক্ষণ আগে বাজেট অধিবেশন শেষ হয়েছে। এর পক্ষে বিপক্ষে অনেক কথা হবে। বিরোধী দল হয়তো বলবে বাজেট ভালো হয়নি, সরকারি দল বলবে খুব ভালো হয়েছে। এগুলো আমাদের নিত্য সহনীয় একটি বিষয়। তারপরেও এই পার্লামেন্টকে আমাদের উন্নয়নে, আমাদের মুক্তির জন্যে কীভাবে ব্যবহার করছি, এ প্রসঙ্গে দেশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আমরা কথা বলেছি। প্রথমে আমরা কথা বলছি আমাদের দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শমশের আলীর সাথে। বাংলাদেশের জনগণের কী ধরনের প্রতিনিধিত্ব করা উচিত, এই প্রশ্নটা তো হচ্ছে তাদের নির্বাচনের মধ্যেই নিহিত হয়েছে। একটা অঞ্চলের জনগণ যখন সেই অঞ্চলের প্রতিনিধি নির্বাচন করেন, তখন কি দেখেন? দেখেন যে এই লোকটা নিবেদিত প্রাণ কিনা, এই লোকটা সৎ কিনা, এই লোকটা নলেজেবল কিনা, একে আমাদের কথা বলবার জন্য পাঠাচ্ছি পার্লামেন্টে, এ আমাদের কথা ঠিকমতো গুছিয়ে বলতে পারবে কিনা। তারপরেও আর নির্ভর করে যে এ কতটা নির্ভরযোগ্য, অর্থাৎ তার সততা, তার চারিত্রিক মাধুর্য, এই সব কিছু মিলে একজন প্রতিনিধিত্ব করেন একটা অঞ্চলের জনগণের। এখন সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা এই প্রতিনিধিরা পার্লামেন্টে কি আলোচনা করবেন? একটা কথা মনে রাখতে হবে যে পার্লামেন্ট হচ্ছে এই যে জনপ্রতিনিধিরা, যাদেরকে আমরা মেম্বার্স অফ পার্লামেন্ট বলি, তারা আইন প্রণেতা, এবং তাদের 5 বছরের জন্য তারা নির্বাচিত হন, এবং তাদের একটা ঘাড়ে একটা বিরাট দায়িত্ব থাকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। বিশ্ব পরিস্থিতিতে যখন আমরা বলছি নলেজ ইকোনমি চালু হয়েছে, তখন দেখতে হবে যে আমরা এই নলেজ ইকোনমিতে কিভাবে অংশগ্রহণ করছি। আমরা বড় বড় প্রশ্ন যে আমরা শুধু কি এই অদক্ষ শ্রমিক পাঠাচ্ছি, না আমরা দক্ষ শ্রমিক পাঠাচ্ছি, আমরা দক্ষ কুশলী পাঠাচ্ছি না অদক্ষ কুশলী পাঠাচ্ছি, আমাদের দেশ কি ইন্ডেন্টিং কান্ট্রি না আমাদের দেশ ম্যানুফ্যাকচারিং কান্ট্রি হয়ে যাচ্ছে দিন দিন। অর্থাৎ আমরা কাঁচামাল বিক্রি করে যে পয়সা পাচ্ছি তা দিয়ে চড়া দামে ফিনিশড প্রোডাক্টস এদেশে আনছি। আমরা যা যা ব্যবহার করছি সেই সব জিনিসগুলো ব্যবহার করবার, সেই জিনিসগুলো তৈরি করবার ক্ষমতা আমাদের কতখানি আছে, এইটাই তো একটা দেশেরকে ক্ষমতা দেয়। কিন্তু আমরা এখানে লক্ষ্য করি যে পার্লামেন্টে এসে তারা নিজ নিজ অঞ্চলে যেসব জিনিস তৈরি করেন বা প্রশ্ন রাখেন, যেসব চেষ্টা করেন নিজ অঞ্চলের উন্নয়নের জন্য, সেটা কিন্তু অনেকটাই লোকাল গভর্নমেন্টের পর্যায়ে পড়ে। লোকাল গভর্নমেন্ট অত্যন্ত শক্তিশালী হওয়া উচিত,
এবং আমি মনে করি যতদিন পর্যন্ত লোকাল গভর্নমেন্ট শক্তিশালী না হবে ততদিন পর্যন্ত আমাদের দেশ কিন্তু সামনে এগোতে পারবে না। অনেক বাধা বিপত্তি থাকবে লোকাল গভর্নমেন্টে, প্রথম দিকে নেতৃত্বের, তারপরে জনগণের অংশগ্রহণের, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী হতে দেওয়া উচিত। পার্লামেন্ট দেখবে বড় বড় জিনিস, দেশের শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া দরকার, যাতে এখান থেকে উচ্চ মানের শিক্ষা নিয়ে লোক বেরোতে পারে, দেশে নিরক্ষরতা দূরীকরণ কত তাড়াতাড়ি করা যাবে, দেশে স্বাস্থ্যসেবা সকলের কাছে কি করে পৌঁছে দেওয়া যাবে। আমাদের পার্লামেন্টের উচিত এনজিও খাতকে কিভাবে করা যায়, শক্তিশালী করা যায় এবং তাদের একটা জবাবদিহিতা, একটা ট্রান্সপারেন্সি থাকে, সেগুলো করার। পার্লামেন্টের কাজ হচ্ছে দেশের যদি করাপশন বা অন্যান্য জিনিস বন্ধ করবার যে কায়দা কানুন বের করা, বিচার বিভাগকে আরও শক্তিশালী করা, এরকম হাজারো রকমের আমাদের দেশের যে বৈদেশিক নীতি আছে, সেই বৈদেশিক নীতিকে কী করে আরও আত্মমর্যাদাশীল সম্পন্ন করা, এইরকম হাজারো রকম জিনিস আছে যেগুলো আমরা পার্লামেন্টে বসে দিনের পর দিন সরকার এবং বিরোধী দল মিলে আলোচনা করতে পারি। এবং সেটাই কিন্তু বড় মাপের কাজ এই আঞ্চলিক প্রতিনিধিদের করা। আর আঞ্চলিক প্রতিনিধিরা সেগুলো কাজ না নিয়ে এরা প্রায় একটা যেন প্রতিযোগিতা হয় যে ওখানে এতগুলো হ্যাচারি আছে, আমার এখানে কম কেন, ওখানে রাস্তা হয়েছে বেশি, আমার এখানে কম কেন, রাস্তার জন্য গম পাচ্ছি না, এই ধরনের জিনিস কিন্তু আসা উচিত নয়। এটা লোকাল গভর্নমেন্টের কাজ এবং লোকাল গভর্নমেন্ট যে আয় হবে সেই আয়ের থেকে একটা অংশ যদি তারা নিজেরা ওখানে রেখে দেন এবং বাকিটা তারা যদি কেন্দ্রে পাঠান, এখানে যে তাদের এই ডিফেন্স, তারপরে শিক্ষা, অন্যান্য ক্ষেত্রে যে ব্যয় হবে সেটার জন্য পাঠান, কিন্তু একটা অংশ যেখান থেকে রেভিনিউটা আসছে সেখানে একটা অংশ রেভিনিউটা ব্যয় করতে হবে স্থানীয় জনসাধারণের জীবনযাত্রার মানের জন্যে। সেই জিনিসটা যতদিন না হবে ততদিন কিন্তু আমরা এগোতে পারবো না। এবং জনপ্রতিনিধিদের পার্লামেন্টে এসে বুলন্দ আওয়াজ তুলতে হবে যে আমাদের লোকাল গভর্নমেন্ট শক্তিশালী করা দরকার, যাতে আমরা স্থানীয়ভাবে স্থানীয় সমস্যার সমাধান করতে পারে। সেটাই হবে প্রতিনিধিদের আসল কাজ। এই প্রসঙ্গে আমরা এখন কথা বলবো জনাব মুকুল আহমেদ বাদশার সাথে। উনি এদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত এবং সামাজিক কিছু কর্মকাণ্ডের সাথে জড়িত। যেহেতু আমাদের দেশ এখনও এত উন্নত নয়, যার কারণে সাংসদদের কাছে এগুলি প্রশ্ন তাদের থেকেই যায় এবং সেই কারণেই সাংসদরা সংসদে এগুলি তুলে ধরেন। উন্নত দেশে অবশ্য এইসব দায়িত্ব সাংসদদের পালন করতে হয় না, তারা শুধু সংসদে যান আইনের কারণেই এবং আইন তৈরি করার কাজই তারা যেয়ে থাকেন। কিন্তু আমাদের দেশের সাংসদদের কাজের পরিধি অনেক বেশি, যার কারণ আমরা একে তো আমরা নব্য স্বাধীন এবং অন্যদিকে আমাদের দেশের মানুষের চাহিদা এখনও সম্পূরণ হয় নাই, যার কারণে পাবলিক সাংসদদের কাছে এই সমস্ত প্রশ্ন রাখেন। শুধু দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত মতামত আমরা দিলাম তা যারা দিলেন তাদের ব্যক্তিগত মতামত। তারপরেও একটি কথা বলার আছে, তা হলো আমাদের দেশের সার্বিক উন্নয়নে সংসদ সদস্যরা কতটুকু কাজ করতে পারছে। জনগণের কথা বলে আমরা বিদেশ থেকে অর্থ নিয়ে আসি, তা কতটুকু সদ্ব্যবহার হচ্ছে। আমাদের জাতি আমরা বলি মিলেনিয়াম গোল, 2000 সাল বলতাম, এখন বলি 2020। এই ক্ষেত্রে আমাদের সংসদ সদস্যরা কতটুকু অভিজ্ঞ এবং এলাকার উন্নয়নে সরকারের কাছে আমরা কি চেয়ে থাকবো, নাকি ব্যক্তিগত পর্যায়ে সমবায়ের মাধ্যমে বেসরকারি উদ্যোগে আমাদের এই সমস্ত জনপ্রতিনিধিরা উদ্যোগী হবেন? অবশ্যই এটা সম্ভব, কারণ হচ্ছে জনপ্রতিনিধিদের হাতে মোটামুটি একটি ক্ষমতা রয়েছে। তাদের কথা এলাকার লোক শোনেন, তাদের কথা প্রশাসন শোনেন। এই সুযোগকে জনপ্রতিনিধিরা অবশ্যই কাজে লাগাবেন। এই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। খোদা হাফেজ।